আমরা দেখেছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই প্রক্রিয়ায় লাখ লাখ মানুষের নাম বাদ পড়েছিল এবং এই ২৭ লক্ষ মানুষ যাদের নাম বাদ পড়েছিল এদের সবাইকেই তখন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত যেটা অ্যাডজুডিকেটিং অফিসাররা নিয়েছিলেন, অথরিটি নিয়েছিলেন, তার বিরুদ্ধে আপিল করার একটা রাস্তা তৈরি করা হয়েছিল। এখন আপিল করার রাস্তা তৈরি করার পর আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ, প্রত্যেক মানুষ প্রায় সর্বত্র এই আপিল জমা করেছেন অনলাইনে বা অফলাইনে। তারপর ভোট হয়েছে। যারা ভোট দিতে পারলেন না, এই ২৭ লক্ষ মানুষ, তারা কিন্তু ভোট চলার আগেই আপিলগুলো জমা করলেন। ভোট হয়েছিল আমাদের এখানে ২৯ তারিখ শেষ ভোট হয়েছে, শেষ দফায় পশ্চিমবঙ্গে। আর অলমোস্ট ১ মাস প্রায় হতে চলল। ফলে মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে আপিল সম্পর্কে। তো আজকে কয়েকটি জেলার ক্ষেত্রে আপিলের নোটিশ তারা পেয়েছেন সাধারণভাবে। আমি স্পেশাল সিচুয়েশনের কথা বলছি না, যেখানে আপনারা জানেন ভোটে কন্টেস্টিং ক্যান্ডিডেট এদেরগুলো আগে হয়ে গিয়েছিল, অ্যাডজুডিকেটিং অথরিটির মাধ্যমেই হয়ে গেছিল। অনেক ক্ষেত্রে আপিলের মাধ্যমে হয়েছিল, যেমন ফারাক্কার কংগ্রেসের প্রার্থী, তিনি আপিল করার মাধ্যমেই তার নামটা আস্তে আস্তে করে যুক্ত হয়েছিল ভোটার তালিকায়। এখন যে প্রশ্নটা খুব জরুরি, যে বাকি লক্ষ লক্ষ আপিলের ভবিতব্য কি? ভবিতব্য কি এটা তো আইনের ভাষায় বললে আপিল একদিন না একদিন তার নিষ্পত্তি হবে, কিন্তু মানুষের দুশ্চিন্তা কি তাতে প্রশমিত হচ্ছে না? কারণ একটা ভোটার কার্ড আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ভোটার লিস্টে নাম থাকলে তবে আপনি ভোটার কার্ডের ভ্যালিডিটির ক্ষেত্রে আপনি তাকে ব্যবহার করতে পারেন। ভোটার কার্ড থাকার প্রাথমিক শর্ত হচ্ছে আপনার ভোটার লিস্টে নাম থাকবে। ভোটার লিস্টে নাম না থাকলে ওই কার্ডের কোনো ভ্যালিডিটি থাকে না। ফলে এইরকম একটা যাকে বলে লিম্বো, এই পরিস্থিতির মধ্যে মানুষ কি করবেন? দুশ্চিন্তাগ্রস্ত মানুষ। আমার মধ্যে ওই প্রশ্ন ছিল। আর একটা সেকশন অ্যাপিল মানুষকে যেতে হচ্ছে, সেই অ্যাপিলে ডিফেন্ড করতে হচ্ছে। মানে ওই যে একটা কথা আসছিল না, যখনই নামগুলো লিস্টে তালিকাভুক্ত হয়ে গেল, তারপর দেখা গেল অসংখ্য নাম সেই সময়কার সরকারি অফিসাররা, বিশেষ করে ডিআরও যারা আছেন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার যারা ছিলেন, তারা আপিল করলেন। মানে আমি কেন এটা উল্লেখ করছি আপনারা বুঝতে পারবেন যে কথাগুলো আমরা বলে আসছিলাম, যে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক দলের যোগ, রাজনৈতিক দলগুলির দায়, রাজনৈতিক দলগুলির প্রচেষ্টা যতটা ছিল নাম বাদ দেওয়ার ক্ষেত্রে, দেওয়ানোর ক্ষেত্রে, মানে কয়েকটি রাজনৈতিক দলের কথা তো আমরাই বলেছি, পয়েন্ট আউট করেছিলাম যে বিএলওদেরকে চাপ দিয়ে, বিএলওদেরকে দিয়ে ব্যবহার করে করা, আর সরকারি অফিসারদেরকে, মানে ধরুন মুর্শিদাবাদের ডিআরও, আজকে তৃণমূল কংগ্রেসের দল সরকার আজকে পশ্চিমবাংলায় নেই, এরা নাকি বিরোধিতা করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন। ডিআরওরা কিন্তু আপিল করেছেন, যে মানুষের নাম অ্যাডজুডিকেটিং অথরিটি যুক্ত করেছেন, লিস্টে যুক্ত হওয়ার পর তারা ভোট দিয়েছেন, তাদের ভোটাধিকার কাড়ার জন্য সরকার, তখন তৃণমূলেরই সরকার ছিল, তাদের অফিসার যারা আছেন, তারা নির্বাচন কমিশনের আন্ডারে অবশ্যই, তারা নিজেরা আপিল করলেন। চাই ওরা এইরকম একটি আপিল নিয়ে আমরা আজকে গিয়েছিলাম এবং খানিকটা সেই আপিলের শুনানি করা হয় এবং নির্দিষ্টভাবে এই আপিলের শুনানিতে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে সেই শুনানি খানিকটা সম্পন্ন করা হয়। আবার তার পরবর্তী শুনানি আছে ১ তারিখ। কিন্তু এরপর আমি আজ ওখানেই আমাদের ট্রাইব্যুনালের হাওড়া জেলার ক্ষেত্রে যে ট্রাইব্যুনাল কাজ করছেন, বিচারপতি অশোক কুমার দাস অধিকারীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল, আমি সেই দপ্তরে তার
যারা সেক্রেটারিয়েটের লোকজন আছেন তাদের সাথে আমি চেষ্টা করি এটা বুঝবার জন্য হাওড়া জেলার নোটিশ আসতে শুরু করেছে কি করেনি। আমি যেটা জানলাম সেটা সকলের জ্ঞাতার্থেই বলছি, এখনো পর্যন্ত হাওড়া জেলার এসআইআর আপিলের কোনো নোটিশ এখনো পর্যন্ত কেউ পাননি, বা সেখান থেকেও সেই নোটিশ সার্ভ করার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। ফলে যারা ভাবছেন আপিলের শুনানি কবে হবে, কি হবে, নাম কবে আসবে, সেই কাজ শুরু হয়নি। তবে যেটা আসার কথা, আমাদের যে সমস্ত বিচারপতিরা এখন এই ট্রাইব্যুনালগুলিতে আছেন তারা যথেষ্ট যত্নশীল হয়েই কিন্তু এই কাজটি করছেন। এবং আজ যখন গেছি ওখানে রেস্ট্রিকশন আছে, সকলে যেতে পারছেন না। আইনজীবী হবার সুবাদে আমরা দুজন আইনজীবী, আমি এবং কিরণ শেখ, আমরা আজকে পৌঁছাই এবং আমরা বিচারপতি ইন্দ্রজিৎ চ্যাটার্জির যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে অ্যাপিয়ার করি এখন। এবং সেখানে কিছু আমাদের বক্তব্য আমরা রাখি, কিছু ডকুমেন্ট নথি, সেগুলোর জন্য পরবর্তী শুনানির দিন আছে। এবার আমার এই কথাবার্তাগুলো বলার পর যেটা আমার মনে হয়েছে, আমার মনে হয় দেখুন, এসআইআর সংক্রান্ত কাজ এগুলো পাবলিকের কাজ, জনগণের কাজ, জনগণের জানা উচিত। নির্বাচনের আগে যখন এসআইআর অ্যাপিলের ক্যাম্প হয়েছে তখন গিয়ে যতটা পেরেছি আমরা আপনাদের কাছে পৌঁছেছি, আপনাদের গ্রামে গেছি, আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করেছি। আমরা মানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে যে সমস্ত আইনজীবী টিম যারা ছিলেন তারা সবাই মিলে আমরা চেষ্টা করেছি। তা আজকেও যা কিছু ঘটছে তা জনগণের সঙ্গে ভাগ করে নেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি সেটাই ভাগ করব এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেই প্রশ্নগুলোর বিষয়ে আপনাদেরকে বলবো। প্রথমত একটা বিষয় দেখবেন, 13টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল। এই 13টা ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্টগুলো আপনাদের কাছে আছে সেই ডকুমেন্টগুলোই কিন্তু আপনারা দেবেন যখন আপনাকে প্রশ্ন করা হবে যে এসআইআরের কি দেখা হবে। প্রথমত 2002 সালের যে এসআইআর হয়েছিল সেই যে তালিকা, ওটাকেই ধরতে হবে, ওটাকেই মানে প্রথম একটা বেস ধরা হয়েছে। এবং ওই বেসের সাথে যখন ম্যাপিং করা হচ্ছে, এই ম্যাপিংয়ে কিছু গণ্ডগোল ধরা পড়েছে। সেই গণ্ডগোলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নামের গণ্ডগোল আছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পড়াতে গিয়ে সেখানে হয়নি। আর বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সজনিত কিছু প্রশ্ন উঠছে, যে দেখা যাচ্ছে 2002 সালে হয়তো তার বয়সটা হয়তো 18 বছর হয়নি, কিন্তু 2002-এর তালিকাতে আছে। আপনাকে একটু পিছন দিকে ফিরতে হবে। সেক্ষেত্রে আপনাদের যে ওই জেনোলজিক্যাল যে টেবিল আমরা হচ্ছে সেগুলোকে কিন্তু দেওয়া, কিন্তু আবার ওই একটা টেবিল বানিয়ে ফেললাম তাহলে হবে না, তাহলে এইটার সার্টিফাইড কপি আপনাকে রাখতে হবে। ও ওয়ারিশন সার্টিফিকেট হলেও সেটাকে তো বলা যাবে না। তো আমি 13টা ডকুমেন্ট যেগুলি আছে সেই 13টি ডকুমেন্টের যে তালিকা আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিতে চাই, সেটা আমি দেব 13টি ডকুমেন্টের তালিকা। কিন্তু তার আগে সেটা আপনাদের বলি সাধারণত কি হচ্ছে। আপিলে আপনাকে যখন নোটিশ দিচ্ছেন, যাদের নাম ডিলিট করতে হবে তারাই নোটিশ পাচ্ছেন, সবাই নোটিশ পাবেন না। যারা কোনো নোটিশ পেলেন না তাদের ধরে নিতে হবে তাদের নাম একেবারেই সরাসরি এই তালিকাভুক্ত হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে কোনো মেজর ডিসক্রিপেন্সি কিছু পাওয়া যাচ্ছে না। এবং মেজর ডিসক্রিপেন্সি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ওই ট্রাইব্যুনাল, অনারেবল ট্রাইব্যুনাল যারা আছেন তারাই কিন্তু সেগুলোকে ক্লিয়ার করে দেবেন। আর যারা নোটিশ পেলেন তাদেরকে মূলত বলতে হবে কেন তাদের নাম ডিলিট হবে না। ফলে আপনাকে ডিফেন্ড করতে হবে, এবং এটাকে ডিফেন্ড করতে গেলে এই ডকুমেন্টগুলো, এসআইআরের ম্যাপিং, এসআইআর 2002-এর সাথে যে ম্যাপিং, এই জায়গাটা আপনাকে বোঝাতে হবে। অর্থাৎ আপনি কিভাবে এলেন, আপনার পরিবার, আপনার বাবা বা মা তার সাথে লিঙ্ক হচ্ছে কিনা, মা বাবার ডকুমেন্ট, এই বাবার ডকুমেন্ট না থাকলে সেখানে মামার বাড়ির ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো কিন্তু দেখা হচ্ছে এই ম্যাপিংয়ের প্রশ্নে। ফলে এগুলি নিয়ে আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। আর যদি এরকম নোটিশ পান, প্রথমত নোটিশ পেতে হবে, তারপরে সেই নোটিশে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা ধরেই কিন্তু আপনাকে এগোতে হবে। ওনারা বলবেন, যতক্ষণ না ওনারা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের
আতঙ্কিত হবার কোনো কারণ নেই। কারণ একটা কথা, বেশিরভাগ অ্যাপিল করেছেন আপনারা তখন তাড়াহুড়োর মধ্যে, আতঙ্কের মধ্যে, ফলে অ্যাপিলে অত ডিটেল অনেকে লেখেননি কী কারণ। আর এবং বেশিরভাগ ক্ষেত্রে এই গণ্ডগোলটা হয়েছিল একদম বিএলওদের স্তরে, যেখানে অনেক ক্ষেত্রে নোটিশ পাননি, অনেক ক্ষেত্রে কাগজ জমা হয়নি ঠিক করে, অনেক ক্ষেত্রে কাগজ জমা হয়েছে উদরপিণ্ডি বুদরঘাড়ে ঢুকেছে। এ সমস্ত ঘটনা যেমন ঘটেছে, ঠিক তেমনিভাবে আরও একটি বিষয় যেটা নজরে আসছে, সেটা হচ্ছে বহু ক্ষেত্রেই এই আপিল যখন আমরা দেখছি, সেই আপিলের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডসটা সকলের ক্ষেত্রেই, বেশিরভাগের ক্ষেত্রে এক। কারণ বহু মানুষই এমন আছেন তারা জানতেনও না কেন তাদের নামটা অ্যাডজুডিকেটিং অথরিটির কাছ থেকে হওয়ার পর বাদ চলে গেল। এবং তার আগেও যখন ওই শুনানি হয়েছিল বিএলওর কাছে, সেই শুনানির সময় অনেকে নোটিশ পাননি। আমি নিজের আমাদের এই হাওড়া জেলার আমি বলতে পারি, সাকরাইল বিধানসভা কেন্দ্রের মানিকপুরের ঘটনা আমরা জানি। মানিকপুরে জানুয়ারি মাসের নোটিশ এপ্রিল মাসের মাঝামাঝি সময় সেই বিএলও পকেট থেকে বার করছেন, এরকম ঘটনা ঘটেছে। আবার বহু ক্ষেত্রে বিএলওরা এফিশিয়েন্টলি কাজ করেছেন, তো তাদের ক্ষেত্রে হয়তো ডকুমেন্টের কোনো সমস্যা হয়নি। তাহলে মূলত এইসব মাইনর যে ধরনের ভুল ভ্রান্তি থাকছে, সেগুলোর ক্ষেত্রে হয়তোগুলো অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাবে। মানে অন্ততপক্ষে যেগুলো বিয়ের পর পদবি বদলেছে, আগে মোহাম্মদ আছে পরে মোহাম্মদ আছে, ঠিক আছে, আগে শেখ আছে পরে শেখ আছে, একটা ডকুমেন্টে আগে পরে প্রিফিক্স সাফিক্সের কোনো গণ্ডগোল হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে যেগুলো মেশিনকে দিয়ে পড়ানো যায় না বা যেগুলো হিউম্যান এরারেও ধরা যায় না, এরকম ছোট 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 বিষয় কিন্তু প্রশ্ন। আর একটা প্রশ্ন থাকছে, ধরুন কারুর নাম ধরুন হয়ে আছে আনন্দা, আর সেটা হয়ে গেছে কোনো কারণে আনন্দা। এবার এই ধরনের যে ধরনের ভ্রান্তিগুলো হয়েছে, এগুলো কিন্তু কারেকশন হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। শেষ কথা, এইখানে একটা খুব ভয়ঙ্কর বজ্র আঁটুনি করা হয়েছে ওই ট্রাইব্যুনাল সকলে যেতে পারছে না। আপনাকেও আইনজীবী দ্বারা রিপ্রেজেন্টেড হতে হতে, বা আপনাকে যখন এই প্রশ্ন করা হবে তখন একটু মানে যদি আপনি নোটিশ পান, একটু আইনজীবীদের পরামর্শ নেবেন আপনাদের মতন করে। কারণ এই প্রক্রিয়াটা কিন্তু একটা কিছুটা হলেও জটিল আইনি প্রক্রিয়া। নিজের মতন করে যদি নোটিশ পান, তাহলে নিজের মতন অপারেট করবেন না, আপনার পছন্দ মতন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন এবং তার সঙ্গে যোগাযোগ করার পর ওই বিষয়টাকে নিয়ে আপনি ডেফিনেটলি কাজ করবেন। এবং এক্ষেত্রে আমার ধারণা যে আপনাদেরকে বিভিন্ন মানুষ আপনাদের সহযোগিতা করবেন। যদি আমাদের ক্ষেত্রেও কোনো সহযোগিতা লাগে আমাদের পার্টির পক্ষ থেকে, আমরা তখনই বলেছিলাম সিপিআইএমের পক্ষ থেকে যে আমাদের আইনজীবীরা এই সহযোগিতা করবে। যেভাবে আমরা নাম কাটার সময়ও ছিলাম, আপিল করার সময়ও ছিলাম, প্রথম শুনানির সময়ও ছিলাম, এবং আজকের এই নির্বাচন পরবর্তী সময়েও আমরা আছি। এর বাইরে দেখেছেন একটা অনেকের ক্ষেত্রে আর্জেন্সি হচ্ছে। আর্জেন্সি বলতে তালিকাটা কীরকম, আর্জেন্সি কীরকম হচ্ছে? আর্জেন্সি হচ্ছে, ধরুন আপনি বাইরে কোথাও কাজ করতে যাচ্ছেন এবং যা দেশের পরিস্থিতি তাতে দাঁড়িয়ে কেউ বলতেই পারে আপনাকে, এই আপনি বাংলাদেশি, আপনি প্রমাণ করুন। আপনার ফান্ডামেন্টাল ডকুমেন্টস আপনার কাছে নেই। যদি এরকম কোনো ধারণা পান, তাহলে আপনাকে কিন্তু তখনই একটু যোগাযোগ করতে হবে। আপনাকে হাইকোর্টের কাছে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। অনেকের বাইরে যাবার আছে, অনেকের অন্য কাজে যাবার থাকতে পারে, অনেকে আরও কোনো বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। এবং আমি জানি না, মানে এসআইআরে নাম ডিলিট হয়ে গেছে বলে, মানে এই ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে বলে যে আপনি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন, এমন বিষয়টা নয়। যাদের নাম মৃত্যুর কারণে ডিলিট হয়েছে, যাদের নাম শিফটিংয়ের কারণে ডিলিট হয়েছে, তাদের নাম তো বাদ যাবে। মৃত ব্যক্তি তো কখনো গভর্নমেন্টে বেনিফিট নিতে পারেন না। সো ফার দ্যাট ইজ কনসার্ন, সরকার বন্ধ করে দিতেই পারেন। মরা লোকের নামে তো টাকা উঠতে পারে না। কিন্তু সোফার এই 27 লক্ষ মানুষ, তাদের মধ্যে যারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে পান, তারা কিন্তু সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে পাবেন। আইনত তাদেরকে কেউ কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধে থেকে বঞ্চিত করতে পারেন না। যদি কোনো ক্ষেত্রে আপনারা বঞ্চিত হন, তাহলেও পরামর্শ আইনজীবীদের নিন এবং আইনের পথে
আপনার সমাধান সূত্র খুঁজুন। এবার আমি আপনাকে একটু এই 13টা ডকুমেন্ট সম্পর্কে একটু বুঝিয়ে বললি, এবং এরপর আমি আমার এখানে 13টা ডকুমেন্টের কথা আমি বলে দেবো। 12টা ডকুমেন্ট এবং 13 নম্বর ডকুমেন্ট এখানে যুক্ত হয়, সেটা হচ্ছে আধার। আমি এখানে দেখবেন পেনশন পেমেন্ট অর্ডার, আইডেন্টিটি কার্ড, রেগুলার এমপ্লয়ি পেনশনার্স যারা আছেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংকস, পোস্ট অফিস, LIC, PSU প্রায়ার টু 1/7/1987, ডেটটা মনে রাখবেন। 1/7/1987 আগে যে কোনো সার্টিফিকেট, যে কোনো আইডেন্টিটি কার্ড, যে কোনো ডকুমেন্ট আপনি এটা দেবেন। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দি রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটিস যাদের আছে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট স্টেট অথরিটি, যারা পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে থাকেন তারা যদি সার্টিফিকেট পেয়ে থাকেন তারা, OBC SC ST সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি, SC ST সার্টিফিকেট যেগুলো কম্পিটেন্ট অথরিটি দিয়েছে, অবশ্যই ক্যান্সেল সার্টিফিকেট নয়, দয়া করে সেটা আর দিতে যাবেন না। যদি তৃণমূলের আমলে এখানে সার্টিফিকেট কেলেঙ্কারি হয়েছে, প্রচুর জাল সার্টিফিকেট হয়েছে, ফলে বি ভেরি কেয়ারফুল এই ডকুমেন্টের ক্ষেত্রে। এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, আমাদের এখানে নেই। ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিস, এই ফ্যামিলি রেজিস্টারটা কি? ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই দি স্টেট অর লোকাল অথরিটি, পঞ্চায়েত বা রাজ্য সরকারের কোনো অথরিটি যদি আপনার ফ্যামিলি রেজিস্টার বা বংশাবলী সংক্রান্ত ডকুমেন্ট দেন সেইটি। এখন এইটা নিয়ে সমস্যা হতে পারে, আমি পরবর্তী সময়ে হোয়াট ইজ দ্য ফ্যামিলি রেজিস্টার এবং কিভাবে এটা এলো সেই সংক্রান্ত আমার বক্তব্য রাখবো আলাদা করে। এই ডকুমেন্ট কিভাবে পাবেন, কিভাবে পাচ্ছেন, বিশেষত আপনাদের কাছে যদি এই ধরনের রেজিস্টার থাকে আপনারা সেটাকে কিভাবে ব্যবহার করবেন, এইটা স্পেসিফিক্যালি আলাদা করে বলতে হবে, কারণ এটার উপরেই নির্ভর করে থাকে। বহু ডকুমেন্ট যার কাছে নেই তিনি এই ডকুমেন্টটা পেতে পারেন, কারণ ফ্যামিলি সকলেরই ছিল, অ্যাবান্ডেন্ট মানুষেরও আগের এগুলো থাকবে। তবে এর মধ্যে যারা ঢুকতে পারলেন না তারা হচ্ছেন যারা একেবারে চিন্তাভাবনা করতে পারেন না, লুনাটিক, এবং যারা এখনো পর্যন্ত ধরুন অরফ্যান, তিনিও কি করবেন, তিনিও জানেন না, যার পিতৃমাতৃ পরিচয় জানেন না এরকম মানুষ, তিনি কি করবেন? প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর সমাধান আমাদের করতে হবে। যদি প্রশ্নগুলো করতে হয় তাহলে আমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের উচ্চ ন্যায়ালয়ে কিন্তু যেতে হবে এর পরবর্তী সময়। এবার পরের ডকুমেন্টে আমি যদি বলি, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দি গভর্নমেন্ট, ল্যান্ড অ্যালট হলে পাট্টা যদি থাকে, এবং হাউস অ্যালটমেন্ট যদি আপনি এই আবাস এর কোনো পেয়ে থাকেন বা অ্যাফোর্ডেবল হাউজিং যদি পেয়ে থাকেন কোথাও, সেটা আধার কমিশনস ডিরেকশন ইস্যুড বাই লেটার সাচ অ্যান্ড সাচ, এই বলা আছে আধারের ক্ষেত্রে ওই ডাইরেকশনটা দিয়ে ঢোকানো হয়েছে। ফলে এই ডকুমেন্টসগুলো কিন্তু সবচাইতে জরুরি, এবং এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু SIR প্রক্রিয়াতে এখন আমাদের কনসার্ন। আপনারা যারা নোটিশ পাবেন আতঙ্কিত হবেন না, একেবারে আতঙ্কিত হবেন না, আমি আবার বলছি আতঙ্কিত হবেন না। আপনাদের নাম যাতে সঠিকভাবে ভোটার লিস্টে ওঠে, যে কথা আমরা দিয়েছিলাম আজও সেই কথাতেই আছি। আপনাদের কাছে শেষ পর্যন্ত এই লড়াইয়ে আমরা থাকবো। আমরা লড়াই নভেম্বরে শুরু করেছিলাম, এখনও লড়াই চলছে। এর মধ্যে অনেকে এসছেন, লড়েছেন, একদম হাতি ঘোড়া বড় বড় বাজনা বাজিয়ে দিয়েছেন, আবার চলে গেছেন, হাওয়া হয়ে গেছেন। কিন্তু এই লড়াই আমরা বামপন্থীরা করছি। পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। যে কোনো সমস্যা হলে আপনারা নির্ভয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই নিজেরা এই নোটিশ পাওয়ার পর আতঙ্কিত হবেন না, ভরসা করবেন, ভরসায় থাকুন, এবং ভরসায় থাকলে
এবং আপনার সুখ দুঃখ, আপনার যন্ত্রণার কথা যদি আপনি ভাগ করে নেন, এবং আমরাও যদি আমাদের এই যে যা কাজ আমরা করছি, আমরাও যদি আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা একটু শেয়ার করি, তাহলে জানেন যে দুটো কথা যদি বলতে পারা যায়, তাহলে আমরা একটু সবাই ভালো করে থাকতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।